নমস্কার, আমি রঞ্জন দাস। আমার ইউটিউব চ্যানেল র্যাপিড কেমিস্ট্রিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আমাদের ক্লাসে করব দ্বাদশ শ্রেণীর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির প্রথম এবং গুরুত্বপূর্ণ অধ্যায় মৌলসমূহের সাধারণ নীতি ও পৃথককরণের পদ্ধতি। মৌলসমূহের সাধারণ নীতি ও পৃথককরণের পদ্ধতি, জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস। তো এই অধ্যায়টা মূলত ধাতুবিদ্যা বা মেটালার্জি নামেও পরিচিত। তোমাদের খেয়াল থাকবে দশম শ্রেণীতে একটা ছোট্ট অধ্যায় ছিল যেখানে বিভিন্ন ধাতু নিষ্কাশন এবং ধাতুর আকরিক, খনিজ এবং ধাতু ও থেকে নিষ্কৃত বিভিন্ন অ্যালয় বা সংকর ধাতু সম্পর্কে আলোচনা ছিল। তো সেই অধ্যায়টারই একটা বিস্তৃত রূপ হলো আমাদের জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড প্রসেসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস। ঠিক আছে, দ্বাদশ শ্রেণীতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই অধ্যায়ের জন্য বরাদ্দ রয়েছে 3 নম্বর। ঠিক আছে, এবং সিবিএসই এক্সামেও কিন্তু 3 নম্বরই বরাদ্দ আছে এই অধ্যায়ে। তো এই অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা এক ঝলকে একটু দেখে নিই। অধ্যায়ের বিষয়বিন্যাস কী কী রয়েছে: বিভিন্ন ধাতুর অবস্থান, ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতিসমূহ, আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সাধারণ পদ্ধতি, অন্য ধাতু দ্বারা বিজারণ, ধাতুর শোধন, ধাতু নিষ্কাশনে ব্যবহৃত চুল্লি, সংকর ধাতু, সংকর ইস্পাত, ধাতুর তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তড়িৎ বিভব শ্রেণী, বিভিন্ন খনিজ সম্পদ, বিশেষ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, অ্যালুমিনিয়ামের ধর্ম, অ্যালুমিনিয়ামের ধাতু সংকর, অ্যালুমিনিয়াম যৌগের শনাক্তকরণ, অ্যালুমিনিয়ামের পর আছে কপার, জিঙ্ক ও আয়রন। ঠিক আছে, এইগুলো নিয়ে কিছু আলোচনা আমাদের এখানে করতে হবে। তাহলে শুরুর দিকে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা অতি দ্রুত চলে যাব, কারণ সেখানে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু নেই, কিন্তু তারপরে আমরা মেইন অংশে আসব। তো এখানে আমরা জেনে নেব যে খনিজ এবং আকরিক, খনিজ এবং আকরিক, এবং এখানে ধাতুবিদ্যার সংজ্ঞাটা একটু দেখে নেব। দেখো, বৈজ্ঞানিক প্রযুক্তি সহকারে কোনো ধাতুর আকরিক থেকে ধাতুটিকে পৃথক করার পদ্ধতিকে আমরা বলছি ধাতুবিদ্যা বা মেটালার্জি। ঠিক আছে, তো ধাতুবিদ্যা এবং মেটালার্জি মূলত এই অধ্যায় এবং এই অধ্যায়ের পরিসরে রয়েছে। তো এখানে তাহলে প্রথমেই আমাদের জানতে হবে খনিজ এবং আকরিক। খনিজ এবং আকরিক কাদের বলে? খনিজ এবং আকরিক, দেখো, খনিজ সাধারণত কী হয়, খনন করে আমরা যে সমস্ত বিভিন্ন মৌলগুলোকে প্রস্তরীভূত অবস্থায় পাবো তাদেরকেই কিন্তু আমরা বলছি খনিজ। কিন্তু সমস্ত খনিজ থেকে কিন্তু ধাতু নিষ্কাশন করা যায় না, বা করা গেলে পরেও তার গুণমান এবং খরচ অনেক সময় এতটাই বেশি হয় যে ওগুলো থেকে কিন্তু ধাতু নিষ্কাশন করা হয় না। ঠিক আছে, তা যে সমস্ত খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা হবে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো আকরিক। ঠিক আছে, এই আকরিকটি হলো ধাতুর উৎস। ধাতু নিষ্কাশন ও পৃথককরণের বিভিন্ন ধাপগুলো হলো আকরিকের গাড়িকরণ, গাড়িকৃত আকরিক থেকে ধাতুর পৃথককরণ এবং ধাতুর শোধন। ঠিক আছে, প্রকৃতিতে ধাতুর অবস্থান বা অকারেন্স অফ মেটালস ইন নেচার। প্রকৃতিতে বিভিন্ন ধাতুর অবস্থান সম্পর্কে বলতে হয়। প্রথমে আমরা বলবো যে সেটা প্রকৃতিতে ধাতুর অবস্থান নির্ভর করে মূলত কিন্তু এই শ্রেণীটার উপরে, এবং এই শ্রেণীটা তোমরা জানো ধাতুর সক্রিয়তা শ্রেণী। এবং যে সমস্ত মৌলগুলো ধাতুর সক্রিয়তা শ্রেণীর উপরে রয়েছে সেগুলো এত বেশি সক্রিয় যে এগুলো বিভিন্ন মুক্ত অবস্থায় কখনোই এদেরকে পাওয়া যায় না, বিভিন্ন যৌগরূপে প্রকৃতিতে এরা অবস্থান করে। কিন্তু যারা নিচের দিকে রয়েছে তাদের সক্রিয়তা কম এবং তাদেরকে কখনো কখনো মুক্ত অবস্থাতে পাওয়া যায়। কিন্তু সেটা প্রথমেই বলা আছে, দেখো, গোল্ড, প্ল্যাটিনাম কয়েকটি ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ধাতুকে প্রকৃতিতে যৌগরূপে পাওয়া যায়। সে কী রকম যৌগরূপে পাওয়া যায়? অক্সাইড, সালফাইড, কার্বনেট, ক্লোরাইড, নাইট্রেট, সিলিকেট প্রভৃতি রূপে কিন্তু এই যৌগগুলোকে পাওয়া যায়। তো আমাদের এখানে কিন্তু আমাদের বিশেষ করে যে যৌগগুলো, যে মৌলগুলো নিয়ে এখানে আলোচনা আছে, অ্যালুমিনিয়াম আছে, জিঙ্ক আছে, আয়রন আছে আর কপার আছে। মূলত এই 4টা ধাতু নিয়ে কিন্তু এখানে আলোচনা রয়েছে। খেয়াল রাখবে, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন
এবং কপার, এবং ওভারঅল যে বিভিন্ন ধাতুগুলোর নিষ্কাশন পদ্ধতি এবং ধাতুগুলো কী ভাবে পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে কিন্তু এখানে কিছু আলোচনা আমাদের পড়তে হচ্ছে। তো আমরা এখানে যেমন দেখলাম যে কিছু ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, তেমনি এই পয়েন্টটা পড়ব, 3 নম্বর পয়েন্টটা দেখো এখানে। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ধাতুগুলি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থিত। এরা উপরে অবস্থিত, দেখতেই পাচ্ছ এরা উপরে অবস্থিত। এদের প্রমাণ বিজারণ বিভবের মান কম হওয়ায় এরা তীব্র তড়িৎ ধনাত্মক এবং সহজেই ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। এরা অত্যন্ত সক্রিয়। এরা সহজেই বাতাসের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতির সঙ্গে বিক্রিয়া করে। এইসব ধাতুর ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা বেশি হওয়ায় এরা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল অথবা মূলকের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, তাই এদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। প্রকৃতিতে কেন এদের মুক্ত অবস্থায় পাওয়া যায় না সে প্রসঙ্গে এখানে রয়েছে। তো যাই হোক, এইবার আমরা তার পরের অংশে চলে আসছি। এখানে দেখো খনিজ। ওই যে এখনই বললাম তোমাদেরকে যে মৌলগুলোকে সাধারণত দু একটা মৌল ছাড়া, দু একটা মৌল কোনগুলো, যেগুলো সক্রিয়তা শ্রেণীতে একেবারেই নিচের দিকে রয়েছে, দ্যাট ইজ এই যে বলছিলাম যেটা কপারের নিচে সিলভার, প্ল্যাটিনাম, গোল্ড, এগুলো যাদের সক্রিয়তা খুবই কম, 1 নম্বর পয়েন্টে বলছি, তো তাদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায়। অন্য অন্য কোনো মৌলকেই কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায় না, বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়, এবং সেগুলো খনিজ আকারে পাওয়া যায় তাহলে খনিজ কাদেরকে বলছি আমরা? ভূগর্ভের নিচে কখনো ভূপৃষ্ঠের উপরে প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব পদার্থসমূহ, যার মধ্যে ধাতুগুলো মুক্ত অবস্থায় অথবা বিভিন্ন ধাতব যৌগরূপে পাথরের মতো কঠিন অবস্থায় অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, তাদেরকে আমরা বলছি খনিজ। তা খনিজের উদাহরণ আমরা দেখে নেব। বক্সাইটে শোধক অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, হেমাটাইটে Fe2O3 থাকবে, ক্রায়োলাইটে অ্যালুমিনিয়াম এবং সোডিয়ামের যৌগ। তাহলে এগুলো কিন্তু খনিজ। এবার খনিজগুলোর মধ্য থেকে যেগুলো থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যাবে তাদেরকে আমরা বলবো আকরিক বা ওর। ঠিক আছে, তো সংজ্ঞাটা তোমরা দেখে নাও। তারপরে রয়েছে দেখো বক্সাইট। এখন অ্যালুমিনিয়াম ঘটিত অনেক যৌগ আছে, কিন্তু সব যৌগ থেকে তো আর অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হবে না। যে যৌগ থেকে অ্যালুমিনিয়াম বেশি পরিমাণে নিষ্কাশন করা হয় তেমন একটি যৌগ হলো বা খনিজ হলো বক্সাইট। ওই জন্য বক্সাইট কিন্তু একটা অ্যালুমিনিয়ামের আকরিক। ঠিক আছে, এটা কিন্তু বক্সাইটটা অ্যালুমিনিয়ামের আকরিক। কিন্তু এখানে দেখো, কিন্তু অ্যালুমিনিয়ামের অপর একটি খনিজ চীনামাটি বা ক্লে, যে সংকেত দেখো এখানে দেওয়া আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, ওর সঙ্গে সিলিকা আছে শোধক অবস্থায়। তো এর থেকে কিন্তু সহজে উচ্চমানের অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা সম্ভব নয়। আর ওই জন্য কিন্তু চায়না ক্লে বা চীনামাটি ক্লে বা আমরা যেটা বলছি, এই যৌগটা অ্যালুমিনিয়াম ঘটিত একটা খনিজ হওয়া সত্ত্বেও এটাকে কিন্তু আমরা আকরিক বলবো না। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা আকরিক বলবো না। একইভাবে আমরা আয়রনের ক্ষেত্রে বলতে পারি। দেখো রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটস, এগুলো হচ্ছে আয়রন ঘটিত খনিজ, কিন্তু রেড হেমাটাইট বা ম্যাগনেটাইট থেকে সহজে এবং সুলভে আয়রন নিষ্কাশন করা হয়, ওই জন্য কিন্তু এদেরকে আমরা বলবো হচ্ছে আকরিক। কিন্তু আয়রন পাইরাইটস থেকে সহজে এবং সুলভে কিন্তু আয়রন নিষ্কাশন করা যায় না, ওই জন্য আয়রন পাইরাইটস কিন্তু আয়রনের খনিজ হওয়া সত্ত্বেও এ কিন্তু আকরিক না। সেই জন্য কিন্তু আমরা বটম লাইনটা এখানে কি দাঁড়ালো, সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়, সেটা আমরা খেয়াল করব। এবার আমরা দেখে নেব প্রাকৃতিক আকরিক বা নেটিভ ওর কাদেরকে বলা হচ্ছে। প্রকৃতিতে এই জাতীয় আকরিকের মধ্যে মুক্ত অবস্থায় ধাতুকে কাদা, মাটি, বালি প্রভৃতির সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু যেমন সিলভার, গোল্ড প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, এদেরকে আমরা বলছি নেটিভ ওর। ঠিক আছে, তারপরে তোমরা এখানে চলে আসো, সালফাইড আকরিক হিসাবে আমরা পাচ্ছি যৌগগুলোকে, সালফাইড আকরিক হিসাবে। তাহলে এই জাতীয় আকরিক ধাতুগুলো সালফাইড হিসাবে থাকে। বিশেষ কতগুলো সালফাইড আকরিক হলো জিঙ্ক ব্লেন্ড, কপার গ্লান্স, এগুলো। ঠিক আছে, তারপরে জারিত আকরিক রূপে আমরা পাচ্ছি এই বিভিন্ন অক্সাইড ঘটিত যৌগগুলো, অক্সাইড, কার্বনেট, ফসফেট, সিলিকেট। ঠিক আছে, এই দেখো হেমাটাইট, জিঙ্কাইট, বক্সাইট, ক্যালামাইন, ম্যালাকাইট, চুনাপাথর,
তারপরে সালফেট আকর, জিপসাম, ব্যারাইটা, এগুলো প্রত্যেকটা নাম সংকেতগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, এগুলো প্রত্যেকটা নাম সংকেতগুলো, ঠিক আছে। তারপরে হ্যালাইড আকরিক রূপে রয়েছে সাধারণ লবণ, সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্লুসপার, ক্রায়োলাইট, এগুলো রয়েছে। এবার আমরা জেনে নেব খনিজ মল। খনিজ মল কি? খনিজ মল ধাতু নিষ্কাশনের সময় ধাতুর মধ্যে যে অশুদ্ধিগুলো রয়েছে সেগুলোই মূলত বিভিন্ন ধাপে আমরা সেগুলোকে দূর করি, সেগুলোই মূলত কিন্তু খনিজ মল, ঠিক আছে। খনিজ মল সেগুলোই কিন্তু মূলত খনিজ মল। ধাতুবিদ্যা কী জিনিস আমি বললাম তোমাদেরকে। ধাতুবিদ্যা, দেখো, ধাতুবিদ্যা বা মেটালার্জি আকরিক থেকে যে উপায় বা উপায়সমূহ দ্বারা ধাতুর বিশুদ্ধ মূল অবস্থায় পাওয়া যায় তাকে ধাতু নিষ্কাশন প্রণালী বলা হয়। ধাতু নিষ্কাশন প্রণালী এবং ধাতুর বিভিন্ন ধর্মের পর্যালোচনাকেই আমরা কিন্তু ধাতুবিদ্যা বলছি, ঠিক আছে। তো এরপর আমরা দেখে নেব খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য। এটা সম্পর্কে তোমাদের অলরেডি ধারণা আছে, নতুন করে বেশি আলোচনার প্রয়োজন নেই, তোমরা এক ঝলক দেখে নাও খনিজ এবং আকরিক। তবে এখানে গুরুত্বপূর্ণ কথা এটা অবশ্যই সমস্ত খনিজই আকরিক নয়, কিন্তু সমস্ত আকরিকই কিন্তু অবশ্যই খনিজ। এবার আমরা পড়ব আকরিকের গাঢ়ীকরণ বা কনসেন্ট্রেশন অফ ওর, অর্থাৎ আকরিক যেটা সংগৃহীত হলো তার মধ্যে অশুদ্ধিগুলো দূর করে মূল আকরিকের পরিমাণ বাড়ানো বা মূল আকরিকের পরিমাণ বাড়িয়ে গাঢ় করা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আকরিকের গাঢ়ীকরণের অনেকগুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রথমে একেবারেই একটা সাধারণ পদ্ধতি আছে, অভিকর্ষ পদ্ধতি বা গ্র্যাভিটি সেপারেশন। সেখানে কি করা হয়? বিচূর্ণ আকরিককে জলস্রোতের দ্বারা আলোড়িত করা হয়। খনিজ মল অপেক্ষাকৃত হালকা হয়, জলস্রোতে বাহিত হয়ে দূরীভূত হয় এবং আকরিক চূর্ণ ভারী হওয়ায় নিচে থিতিয়ে পড়ে। আকরিককে ধাতব যৌগের অনুপাতে অনেকাংশে বৃদ্ধি পায়, ঠিক আছে। অর্থাৎ গাঢ়ত্ব কিন্তু মূল আকরিকের গাঢ়ত্ব বৃদ্ধি পেল। এবার চৌম্বক ক্ষেত্রের সাহায্যে পৃথককরণ করার জন্য কিন্তু একটা বিশেষ, দেখো এখানে একটা বিশেষ চিত্র দেওয়া আছে চৌম্বক ক্ষেত্রের সাহায্যে পৃথককরণের ক্ষেত্রে। এখানে কি করা হয়েছে দেখো, যে এখানে একটা কনভেয়ার বেল্ট যুক্ত করা আছে, এখানে হচ্ছে চূর্ণীকৃত আকরিক ফেলা হচ্ছে, আর এখানে একটা শক্তিশালী চুম্বক সেট করা রয়েছে। এখন এই বেলটা যখন ঘুরছে, তো এখানে এই চূর্ণীকৃত আকরিকটা এই অংশে আসার পর গতিজাড্যের জন্য অশুদ্ধিগুলো কিন্তু দূরে সরে যাচ্ছে, অচৌম্বক পদার্থ যেগুলো, আর চৌম্বকীয় পদার্থগুলো তীব্র চৌম্বক পদার্থ এখানে থাকার জন্য আকর্ষণের জন্য কিন্তু এইখানে এসে পড়ছে, আকর্ষণের জন্য। এইভাবে কিন্তু মোটামুটি একটা পৃথককরণ করা যাচ্ছে অশুদ্ধিগুলো থেকে। তবে এটা মূলত করার সময় খেয়াল রাখতে হবে যে হয় আকরিক কিংবা যে অশুদ্ধি তার মধ্যে কোনো একটাকে অবশ্যই কিন্তু এখানে চৌম্বক পদার্থ হতে হবে। যেমন এখানে উদাহরণরূপে কি বলেছে দেখো, টিনের আকরিক টিন স্টোন থেকে এই পদ্ধতিতে চুম্বকধর্মী অপদ্রব্য উলফ্রেমাইটকে অপসারণ করা হয়। উদাহরণটা মনে রাখবে, ঠিক আছে। এবার আমরা পড়ব তৈলভাসন পদ্ধতি বা ফেনাভাসন পদ্ধতি, বা ইংরেজিতে আমরা বলছি অয়েল ফ্লোটেশন প্রসেস অর ফ্রথ ফ্লোটেশন প্রসেস। ধাতু নিষ্কাশনের গাঢ়ীকরণ পদ্ধতির অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো তৈলভাসন পদ্ধতি। তৈলভাসন পদ্ধতি মূলত কি করা হয়? অশুদ্ধিকে যথাসম্ভব দূর করে একে গাঢ় করা হয়। তাহলে এখানে মূলত সালফাইড আকরিকের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য। সালফাইড আকরিক খেয়াল রাখবে। তা কী করা হয়? চূর্ণীকৃত আকরিককে নেওয়া হয় একটা বড় চৌবাচ্চার মতো পাত্রে, এবং সেখানে কি কি যোগ করা হয়েছে দেখো, আকরিক চূর্ণ যোগ করা হয়েছে, পাইন তেল ও সোডিয়াম জ্যান্থেট, জল, এগুলো যোগ করা হয়েছে। আর বাইরে থেকে দেখো বায়ু প্রবাহ চালনা করা হচ্ছে, তীব্রভাবে বায়ু প্রবাহ চালনা করা হয়, এবং বায়ু প্রবাহ এখানে আসার পর কি হয়, বায়ু এখান থেকে বেরিয়ে যায়। এর ফলে এখানে একটা মিশ্রণে একটা আন্দোলনের সৃষ্টি হয়, এবং এই আন্দোলনের ফলে কি হয়, এখানে ফেনা উৎপন্ন হয়, এবং দেখা গেছে যে ধাতব আকরিকগুলো ফেনা আকারে উপরে উঠে আসে, ঠিক আছে। সেই ফেনাটাকে কালেক্ট করা হয় এবং শুষ্ক করে পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুত করা হয়, ঠিক আছে। তবে তৈলভাসন পদ্ধতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের কিন্তু জানতে হবে, সেগুলো দেখো এখানে। যে পাইন তেল এবং
জ্যানথেটের ভূমিকা। পাইন তেল এবং জ্যানথেটের ভূমিকা। ফেনা উৎপাদক হিসেবে পাইন তেল এবং ধাতব যৌগটিকে ধরার জন্য গ্রাহক হিসেবে জ্যানথেট ব্যবহার করা হয়। একটি জ্যানথেট অণুর গঠন এখানে দেওয়া রয়েছে। এর দেখো দীর্ঘ কার্বন শৃঙ্খল রয়েছে। হাইড্রোকার্বন প্রান্ত জল বিকর্ষণ করে, আর এখানে দেখো সালফার প্রান্ত ধাতুর দিকে আকৃষ্ট হয়। তাহলে এখানে এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। দেখো জ্যানথেট অণুর সালফার প্রান্তটি এই আকরিকের ধাতুর দিকে আকৃষ্ট হয় এবং এই হাইড্রোকার্বন প্রান্ত জল বিকর্ষণ করার চেষ্টা করে, ফলে ধাতুর কণাগুলি ফেনার আকারে ভেসে ওঠে। ঠিক আছে, জলতলের উপর আকরিক সহ যে ফেনা ভেসে ওঠে তা সংগ্রহ করে অ্যাসিড যোগ করলে ফেনা সংকুচিত হয়, উপরের ফেনা থেকে গাঢ়ীকৃত আকরিক সংগ্রহ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা তৈলভাষণ পদ্ধতিতে পাইন তেল এবং সোডিয়াম জ্যানথেটের ভূমিকাটা কিন্তু জেনে নিলাম। ঠিক আছে, পাইন তেল এবং সোডিয়াম জ্যানথেটের ভূমিকা। এরপরে রয়েছে বায়ু এবং খনিজ তেলের ভূমিকা। বায়ু মাধ্যমটিকে আলোড়িত করার জন্যই শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে এবং খনিজ তেল ফেনার স্টেবিলাইজার অর্থাৎ স্থাপক রূপে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, গাড়িকরণের অপর গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো লিচিং পদ্ধতি। এই পদ্ধতিতে মূলত অ্যালুমিনিয়ামকে গাড়িকরণ করা হয়। ঠিক আছে, এই পদ্ধতি আমরা ডিটেলসে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় নেক্সট ক্লাসে করব। এখানে একটুখানি জাস্ট জেনে নেই লিচিং পদ্ধতিটা কী। চূর্ণীকৃত আকরিককে অ্যাসিড ক্ষারক অথবা অন্য কোনো উপযুক্ত বিকারক যোগ করে, ঠিক আছে, যোগ করে খনিজ মল ব্যতীত কেবলমাত্র চূর্ণীকৃত আকরিককে ওই বিকারকে দ্রবীভূত করে খনিজ মল থেকে আকরিকটিকে পৃথক করার পদ্ধতিকে লিচিং বলে। একে রাসায়নিক পদ্ধতিও বলে। সংজ্ঞা থেকে ব্যাপারটা পরিষ্কার হবে না তোমাদের, আমি নেক্সট ক্লাসে যখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন পড়ব ডিটেলসে তখন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কেমন? এরপর আমরা চলে যাব হচ্ছে এই ধাতু নিষ্কাশনের গাড়িকরণ হয়ে গেল। এরপরে হচ্ছে ধাতু নিষ্কাশনে আমরা করব ভস্মীকরণ, তাপজ্বলন, এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আমরা আলোচনা করে ফেললাম সেগুলো কি কি? দেখো, প্রকৃতিতে মৌলের অবস্থান, কোন মৌলগুলোকে মুক্ত অবস্থায় পাওয়া যাবে, কাদেরকে কখনোই পাওয়া যাবে না, সেগুলো আলোচনা করলাম। ঠিক আছে, তারপর এখানে বেশ কিছু ধাতু সংকরের নাম এবং সংযুতি দেওয়া আছে। দেখো, এগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়েছো। এগুলো একবার নোট ডাউন করে নেবে, বিভিন্ন ধাতু সংকরের নাম এগুলো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা চলে আসলাম এখানে যে দেখো ধাতু নিষ্কাশনের পদ্ধতিগুলো। প্রথমে আকরিককে চূর্ণীকরণ করা হবে, তারপরে করা হবে গাড়িকরণ। ঠিক আছে, তো গাড়িকরণের ক্ষেত্রে যে পদ্ধতিগুলো রয়েছে, অভিকর্ষজ পৃথককরণ বা গ্র্যাভিটি সেপারেশন খুব সংক্ষেপে বললাম। তারপরে ফেনাভাষণ বা ফ্লোটেশন প্রসেস, এটা আমরা আলোচনা করলাম। চুম্বকীয় পৃথককরণ আলোচনা করলাম এবং রাসায়নিক পৃথককরণ কিন্তু আলোচনা করিনি। আমি বললাম এটা অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় আমরা ডিটেলসে আলোচনা করব। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো হচ্ছে আমরা গাড়িকৃত আকরিক পেয়ে গেলাম। এবার গাড়িকৃত আকরিককে আমরা ভস্মীকরণ এবং তাপজ্বলন করব, এবং ভস্মীকরণ তাপজ্বলন কি বিস্তৃতভাবে আমরা এখন আলোচনা করব। ভস্মীকরণ বা ক্যালসিনেশন। গাড়িকৃত আকরিককে অর্থাৎ কনসেন্ট্রেটেড ওরকে নিয়ে এবার আমরা কি করব, বিশেষ প্রকৃতির চুল্লিতে পরিমিত বায়ু প্রবাহে বা বায়ুর অনুপস্থিতিতে গলনাঙ্কের চেয়ে কম উষ্ণতায় উত্তপ্ত করা হবে। ফলে কি হবে, আকরিকে উপস্থিত উদ্বায়ী যে যৌগগুলো সেগুলো অপসারিত হবে। ঠিক আছে, যেমন ধরো যদি আকরিকে অ্যালুমিনিয়াম অক্সাইড বা ফেরিক অক্সাইড ইন দ্য ফর্ম অফ লিমোনাইট যদি থাকে, এগুলো কি হবে, ভস্মীকরণের সময় ধাতব অক্সাইডে পরিণত হবে এবং জলীয় বাষ্প বেরোয় যাবে। তবে এখানে একটা জিনিস অবশ্যই বলতে হবে, ক্যালসিনেশন বা ভস্মীকরণ পদ্ধতি কিন্তু মূলত হাইড্রক্সাইড শোধক যৌগগুলো এবং কার্বনের যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিতে আর কি হতে পারে? এই পদ্ধতিতে দেখো, উপস্থিত সালফার, আর্সেনিক, ফসফরাস উদ্বায়ী অক্সাইড রূপে বেরিয়ে যাবে। কার্বনের আকরিক বিয়োজিত হয়ে ধাতব অক্সাইডে পরিণত হবে এবং কার্বন ডাইঅক্সাইড মুক্ত হবে। ঠিক আছে, তবে এই জিনিসগুলো এখানে হবে এবং আলটিমেটলি প্রত্যেক ক্ষেত্রে দেখো ধাতব অক্সাইডটাকে তোমরা পাবে, ধাতব
অক্সাইডটাকে পাবে, আর অশুদ্ধিগুলো এগুলো গ্যাসীয় অবস্থায় বেরিয়ে যাবে। কেমন? তাহলে এটাই হলো মূলত ভস্মীকরণ। আর একটা পদ্ধতি এখানে আমরা আলোচনা করব, সেটা হলো হচ্ছে তাপজারণ বা রোস্টিং। তো তাপজারণ ভস্মীকরণের মতনই প্রক্রিয়া, কিন্তু কিছু পার্থক্য রয়েছে। তো চূর্ণীকৃত আকরিককে ভস্মীকরণ অপেক্ষা উচ্চতর তাপমাত্রা এখানে প্রয়োগ করতে হবে। এটা মূলত সালফাইড আকরিকের ক্ষেত্রে করা হয়। ঠিক আছে, যেমন আমরা ভস্মীকরণে অক্সিজেনের উপস্থিতিতে জেনারেলি দহন করা হয়, কিন্তু এটা ভস্মীকরণ অক্সিজেন ছাড়াও করা যাবে, কিন্তু তাপজারণে কিন্তু অক্সিজেনের উপস্থিতি ছাড়া করা যাবে না। ঠিক আছে, তো তাপজারণ পদ্ধতিতে কি কি করা হবে দেখে নাও। তাপজারণের উদ্দেশ্য কি বলেছে দেখো, ধাতব সালফাইড আকরিককে তাপজারণে সম্পূর্ণভাবে অক্সাইডে পরিণত করা হয়, ফলে পরবর্তী প্রক্রিয়ায় ওই অক্সাইড থেকে আমরা সহজেই ধাতু নিষ্কাশন করতে পারবো। ঠিক আছে, যেমন ধরো জিঙ্ক সালফাইড বা লিড সালফাইড, এই আকরিকগুলো থেকে আমরা যদি অক্সিজেন দিয়ে দহন করি উচ্চ তাপমাত্রায়, তবে অবশ্যই সেটা গলনাঙ্কের থেকে কম উষ্ণতা হতে হবে। তাহলে দেখো ধাতব অক্সাইড পাওয়া গেছে আর সালফার ডাইঅক্সাইড বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু তাপজারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সময় কি হবে, যে আকরিকটা অক্সাইড রূপে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু সচ্ছিদ্র এবং ফাঁপা হবে। কেন হবে বুঝতেই পারছো, কারণ গরম অবস্থায় গ্যাসগুলো বেরিয়ে যাওয়ার জন্য ওর মধ্যে কিন্তু ছিদ্রযুক্ত অবস্থায় আমরা আকরিকের অক্সাইডগুলোকে পাবো। ঠিক আছে, তবে সালফাইড আকরিককে তাপজারিত করা হয়, ভস্মীকরণ করা হয় না। ঠিক আছে, ভস্মীকরণ ও তাপজারণের মধ্যে এখানে একটা তুলনা রয়েছে, তুলনা আমরা দেখে নেব। সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয়ই রয়েছে। ঠিক আছে, ভস্মীকরণ ও তাপজারণের মধ্যে তুলনা। ঠিক আছে, দেখো সাদৃশ্য ওগুলো এবং বৈসাদৃশ্যগুলো এখানে রয়েছে। আমরা এটা একটা ছকের সাহায্যে দেখে নিই, একটা ছকের সাহায্যে আমরা দেখে নিই ভস্মীকরণ ও তাপজারণের মধ্যে পার্থক্য। দেখো এখানে ছকের সাহায্যে সুন্দর করে দেওয়া আছে, তো এই অংশটা তোমরা একটু দেখে নাও। যে আমি বলেই দিয়েছি মূলত ভস্মীকরণ এবং তাপজারণ উভয়েই কিন্তু কি করা হয়, গাড়িকরণের পর করা হয় এবং সেটাকে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা হয় গলনাঙ্কের চেয়ে কম উষ্ণতায়। ভস্মীকরণ মূলত কার্বনেট, হাইড্রক্সাইড এবং শোধক যৌগগুলোর ক্ষেত্রে করা হবে, তাপজারণ মূলত সালফাইড আকরিকের ক্ষেত্রে করা হবে। ঠিক আছে, উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা আলটিমেটলি কী পাবো, ধাতব অক্সাইড পাবো, এবং সেই অক্সাইড এখানে বলা আছে সেই ধাতব অক্সাইডকে পরবর্তী ধাপে আমরা সেখান থেকে ধাতু নিষ্কাশন করব। কেমন? তাপজারিত এবং ভস্মীকৃত আকরিককে আমরা এবার নিয়ে করব হচ্ছে বিগলন। বিগলন এবং বিজারণ এই পদ্ধতিতেই কিন্তু ধাতু নিষ্কাশিত হবে। তাহলে এখানে এই জায়গায় কী বলেছে দেখো, খেয়াল করে দেখে নিই আমরা। তাপজারিত আকরিক বা অক্সাইড আকরিকের সঙ্গে উপযুক্ত বিজারক, বিজারক যেমন কোক, প্রয়োজন বোধে বিগালক, এবার কি বিগালক কী জিনিস আমরা ডিটেলসে পড়ব, মিশিয়ে অত্যধিক তাপমাত্রায় চুল্লিতে উত্তপ্ত করে মিশ্রণটিকে গলানোর প্রক্রিয়াকে বলে বিগলন। এই পদ্ধতিতে অক্সাইড যৌগ বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয় এবং অপদ্রব্যগুলো কি হয়, অপদ্রব্যগুলো বিগালকের সঙ্গে যুক্ত হয়ে ধাতুমল উৎপাদন করে এবং ধাতু থেকে পৃথক হয়। উচ্চ উষ্ণতায় ধাতু গলিত অবস্থায় থাকে এবং ভারী হওয়ায় চুল্লির নিচের স্তরে থাকে এবং ধাতুমল উপরের স্তরে থাকে। নিচের স্তর থেকে ধাতুকে পৃথক করা হয়। ঠিক আছে, তবে এখানে খেয়াল রাখতে হবে যে বিগলনেই কিন্তু সব ক্ষেত্রে ধাতু উৎপন্ন হবে না, এটা এখানে বলা রয়েছে। যেমন কপার পাইরাইটিস আকরিক থেকে কপার ধাতু নিষ্কাশনে বিগলন প্রক্রিয়ার সাহায্যে তাপজারিত আকরিক থেকে আয়রনকে অপসারিত করে কপার ম্যাট প্রস্তুত করা হয়, যা থেকে পরবর্তীতে আরও এক দুটো ধাপ অতিক্রম করার পর কিন্তু আমরা কপার ধাতু পাবো। ঠিক আছে, তাহলে অনেক সময় তড়িৎ বিশ্লেষণে ধাতু বিগলিত অবস্থায় পাওয়া যায়, কিন্তু একে কিন্তু বিগলন বলা যাবে না কিন্তু। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা বিগালক এবং ধাতুমল এই বিষয়টা একটু ডিটেলসে জেনে নেব। বিগালক এবং ধাতুমল, বিগালক এবং ধাতুমল। বিগলন প্রক্রিয়ার সময় বিশেষ করে অশুদ্ধিগুলোকে দূর করার জন্য, অশুদ্ধিগুলোকে পৃথক স্তরে অন্য যৌগে রূপান্তরিত করে আলাদা করার জন্য যে রাসায়নিক দ্রব্য আমরা ইউজ করব সেটাকেই কিন্তু আমরা বলছি বিগালক বা ফ্লাক্স। ঠিক আছে, ঠিক আছে, আর বিগালক অশুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করবে সেটা হলো ধাতুমল। তাহলে বিগালক কি আমি বললাম, তোমরা একবার দেখে নাও, তারপরে ধাতুমল। ঠিক আছে, তাহলে বিগালক
আর অশুদ্ধি অর্থাৎ খনিজমল যুক্ত হয়ে ধাতুমল। ধাতুমল হালকা, এটা বিগলিত ধাতুর সঙ্গে উপরের স্তরে থাকবে এবং হচ্ছে ধাতু থাকবে নিচের স্তরে। তাহলে বিগালককে আমরা কেন যোগ করছি? এই খনিজমলকে দূর করার জন্য কিন্তু, ঠিক আছে। তাহলে ধাতুমল বা ডেফিনেশন অফ স্ল্যাগ এখানে দেওয়া রয়েছে। কি বলছে? বিগালকের সঙ্গে আকরিকের অপদ্রব্যগুলির রাসায়নিক সংযোগে উৎপন্ন যে পদার্থ গলিত অবস্থায় পাওয়া যায় তাকে আমরা ধাতুমল বা স্ল্যাগ বলবো, ঠিক আছে। ধাতুমলের গলনাঙ্কের মান কম হয়। গলিত ধাতুমল এবং গলিত ধাতু দুটি অমিশ্রণীয় স্তর গঠন করে, ঠিক আছে। ধাতুমল হালকা বলে বিগলিত ধাতুর উপর ভেসে থাকে এবং ধাতুকে বায়ুর জারণ থেকে রক্ষা করে। ধাতুমলের স্তরকে বায়ু স্তর থেকে সহজেই পৃথক করা যায়। এবার উদাহরণটা দেখলে পরে বিষয়টা পরিষ্কার হবে তোমাদের। এই উদাহরণটা দেখলে পরে বিষয়বস্তু একেবারে পরিষ্কার হবে। যেমন আয়রন নিষ্কাশনের সময় বিগালক রূপে CaO ব্যবহৃত হয়। আয়রন নিষ্কাশনে আকরিকের মধ্যে ধরো Fe2O3 বা Fe3O4 রয়েছে, তো সেখানে মিশ্রিত SiO2 সঙ্গে বিক্রিয়ায় কি হবে? বিগালক CaO ব্যবহার করা হয়েছে, আর আয়রনে মিশ্রিত আছে, এইটা অশুদ্ধি আছে। তাহলে বিগালক এই অশুদ্ধির সঙ্গে বিক্রিয়া কি করবে? ধাতুমল তৈরি করবে। এই ধাতুমল কি হবে? গলিত আয়রনের উপর গলিত ধাতুমল আলাদা স্তর তৈরি করবে, ঠিক আছে। স্তর তৈরি করবে, সেটাকে সহজেই এই গলিত ধাতু থেকে আলাদা করে নেওয়া যাবে, ঠিক আছে। এবার আমরা বিগালকের শ্রেণী বিভাগটা দেখে নেব। বিগালক মূলত আম্লিকও হতে পারে, ক্ষারীয় হতে পারে, প্রশমও হতে পারে। তবে প্রশম হবে না, আম্লিক এবং ক্ষারীয় এই দু টাইপের মূলত বিগালক হবে। ক্ষারীয় বিগালক হলো, দেখো, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ধাতব অক্সাইড এবং অ্যাসিড ধর্মী অক্সাইড। এখানে সিলিকা লেখা আছে, সিলিকার সঙ্গে সঙ্গে আরেকটা মনে রাখবে, বোরন ট্রাইঅক্সাইড বা B2O3, কেমন? B2O3 কেমন? এটাও কিন্তু একটা আম্লিক ধর্মী বিগালক। অশুদ্ধি যদি আম্লিক হয় তাহলে আমরা ক্ষারীয় বিগালক ইউজ করব। এখানে যেমন ধরো অশুদ্ধিটা আম্লিক, ক্ষারীয় বিগালক ইউজ করছি। এবং বিপরীত ক্রমেও সত্য, অশুদ্ধি যদি ক্ষারীয় হয় তাহলে আমরা আম্লিক বিগালক ইউজ করব, ঠিক আছে। সেটা এর পরের পেজেই রয়েছে, দেখো। বিগালক নির্বাচন আমি এক্ষুনি বললাম তোমাদেরকে, বিগালককে হচ্ছে অশুদ্ধি অনুযায়ী নির্বাচিত করতে হবে, ঠিক আছে। বিগালককে অশুদ্ধি অনুযায়ী নির্বাচিত করতে হবে। আয়রন নিষ্কাশনের সময় অ্যাসিড ধর্মী খনিজমল সিলিকা, সেই জন্য বিগালক হলো CaO, ঠিক আছে। আবার যদি দেখা গেল খনিজমল যদি FeO হয় কখনো, তখন কিন্তু আমরা হচ্ছে বিগালক সিলিকা যোগ করব। তবে সব ক্ষেত্রেই তাহলে ধাতুমল কিন্তু প্রশম লবণ রূপে পাওয়া যাচ্ছে। এখানে একটা কথা বলা আছে, দেখো, অনেক সময় আকরিকের গলনাঙ্ক এবং তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করার জন্য তড়িৎ পরিবাহী বিগালক ব্যবহার করা হয়। এই ধরনের বিগালক প্রশম বিগালক বলা হয়েছে, ঠিক আছে। সেটার ব্যবহার খুবই কম। তাহলে আমরা এখন খনিজমল এবং ধাতুমলের মধ্যে পার্থক্যটা দেখে নেব। খনিজমল এবং ধাতুমলের মধ্যে পার্থক্য, ঠিক আছে। খনিজমল এবং ধাতুমলের মধ্যে পার্থক্য। এবার তোমরা এই ছকটা একটু দেখে নাও। আকরিক নিষ্কাশিত করা হলো, তাকে চূর্ণীকরণ করে আমরা পেলাম চূর্ণীকৃত আকরিক। চূর্ণীকৃত আকরিককে গাঢ়ীকরণ করলাম। গাঢ়ীকরণ কী পদ্ধতি আমরা পড়েছি? আমরা গ্র্যাভিটি সেপারেশন পড়েছি, ফ্রথ ফ্লোটেশন পড়েছি, হ্যাঁ, ম্যাগনেটিক সেপারেশন পড়েছি। তার থ্রুতে আমরা গাঢ়ীকৃত আকরিক পেলাম। গাঢ়ীকৃত আকরিককে আমরা কি করলাম? তাপজারণ কিংবা ভস্মীকরণ করলাম। তাপজারণ ভস্মীকরণের ফলে কি পেলাম? আমরা ধাতব অক্সাইড পেলাম। এইবার এই অবধি আমাদের আলোচনা কিন্তু হয়ে গেছে। এই মূলত ধাতব অক্সাইড পাওয়া গেছে। এবার ধাতব অক্সাইডকে যদি আমরা কোক বা কার্বন দ্বারা বিজারিত করি তাহলে সেই পদ্ধতিটা হয়ে যাবে কার্বন বিজারণ পদ্ধতি। সেক্ষেত্রে আমরা ধাতু পাবো এবং ধাতুকে পরিশোধন করে পরিশোধিত ধাতু পাবো। তাই কার্বন বিজারণ পদ্ধতিতে একটা নিষ্কাশিত ধাতুর নাম তোমরা জিঙ্ক জানো তোমরা। এখানে দেখো, জিঙ্ক অক্সাইড যদি আমরা এখানে পাই ধাতব অক্সাইড রূপে, তারপরে কার্বন বিজারণ কোক দ্বারা যদি বিজারিত করে ধাতব জিঙ্ক পাবো, ঠিক আছে। তারপর সেটাকে বিশুদ্ধ করা যাবে। তাহলে তোমরা দেখে নাও কার্বন বিজারণ পদ্ধতি কাকে বলে। অক্সাইড রূপে প্রাপ্ত ধাতুর আকরিক অথবা বিশেষ রকমের চুল্লিতে তাপজারণ বা ভস্মীকরণ পদ্ধতিতে প্রাপ্ত ধাতব অক্সাইডকে উচ্চ তাপমাত্রায় কোক দ্বারা বিজারিত করে ধাতু নিষ্কাশনের পদ্ধতিকেই আমরা বলবো কার্বন বিজারণ পদ্ধতি, ঠিক আছে। কার্বন বিজারণ পদ্ধতি।
কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত গুরুত্বপূর্ণ ধাতু হলো হচ্ছে সাধারণত জিঙ্ক নিষ্কাশন করা যাবে কার্বন বিজারণ পদ্ধতিতে। এছাড়া কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় আয়রন নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ পদ্ধতিতে। জিঙ্ক এবং আয়রন এই দুটো গুরুত্বপূর্ণ ধাতু কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়। এবার আমরা কার্বন বিজারণ পদ্ধতি সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব। কার্বন বিজারণ পদ্ধতিতে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু নিষ্কাশন করতে পারা যায় না কেন? তার কারণটা খুব পরিষ্কার। তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি তড়িৎ ঋণাত্মক ক্লোরিন, অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি আছে। ওইসব ধাতুর ক্লোরাইড এবং অক্সাইড অত্যন্ত সুস্থিত প্রকৃতির যৌগ, তাই এদেরকে ক্লোরাইড বা অক্সাইডকে কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যাবে না। ঠিক আছে। আবার ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর অক্সাইডকে কার্বন দ্বারা বিজারিত করতে গেলে উচ্চ উষ্ণতায় কিন্তু ধাতু পাওয়ার পরিবর্তে তোমরা পেয়ে যাবে ধাতব কার্বাইড। ঠিক আছে। এরপর এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, দেখো, ধাতব অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে উচ্চ তাপমাত্রার প্রয়োজনের কারণ। ঠিক আছে। উচ্চ তাপমাত্রা এখানে প্রয়োজন হয়, এটা একবার রিড আউট করে নাও। এরপর আমরা ধাতু নিষ্কাশনের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি পড়ব, সেটা হলো শতবিজারণ পদ্ধতি বা সেলফ রিডাকশন প্রসেস। সংজ্ঞা অতটা গুরুত্বপূর্ণ বিশেষ কিছু না, তবে এখানে শতবিজারণ কার করা হয়? মূলত কপার এবং লেডের কিন্তু শতবিজারণ করা হয়। নামের মধ্যেই রয়েছে সেলফ রিডাকশন, অর্থাৎ বাইরে থেকে কোনো কিন্তু বিজারক যোগ করতে হবে না, যেমন কার্বন বিজারণে কোক বা কার্বনকে যোগ করা হয়েছিল। ঠিক আছে। তো এখানে কিভাবে সেটা নিষ্কাশিত হবে সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। দেখো, যেমন ধরো কপারের ক্ষেত্রে এই জায়গাটাতে দেখো, কপারের সালফাইড আকরিক যখন আমরা তাপ জারণ করব তখনই কিন্তু দেখো অক্সাইডে পরিণত হচ্ছে এবং সালফার ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে। সালফাইড আকরিক যে অক্সাইডে পরিণত হলো সেটা এবং অবিয়োজিত Cu2S রয়েছে, তার সঙ্গে বিক্রিয়া করলে দেখো নিজে নিজেই কিন্তু ধাতব কপার পাওয়া গেল, বাইরে থেকে কিন্তু কোনো বিজারক যোগ করার প্রয়োজন পড়লো না। এটাই কিন্তু হলো আমাদের শতবিজারণ। কেমন? এটাকেই আমরা বলছি শতবিজারণ। তাহলে শতবিজারণে কিন্তু এই দুটো বিক্রিয়া তোমাকে অবশ্যই দিতে হচ্ছে কিন্তু। ঠিক আছে। বাইরে থেকে কোনো বিজারক এখানে, অর্থাৎ কপারের সালফাইড আকরিক আমরা যখন তাপজারণ করলাম উচ্চ উষ্ণতায়, তখনই দেখা গেল যে অক্সাইড পেল এবং সেই অক্সাইড অবিয়োজিত Cu2S রয়েছে এই প্রকোষ্ঠে, সে তার সঙ্গে বিক্রিয়া করে ধাতব কপার পাওয়া গেল। এটাকেই আমরা বলছি শতবিজারণ। এবার আমরা এই ছকটা দেখে নিই। ছকটা দেখলে তোমাদের বিষয়টা একেবারে পরিষ্কার হবে। আমরা আকরিককে প্রথমে চূর্ণীকরণ করে বিচূর্ণ আকরিক পেয়েছি, তারপরে গাঢ়ীকরণ করেছি। কিভাবে গাঢ়ীকরণ করেছি? ধৌতকরণ, দ্যাট ইজ গ্র্যাভিটি সেপারেশন, তৈলভাষণ, দ্যাট ইজ ফ্লোটেশন, চৌম্বকক্ষেত্রের প্রয়োগ বা রাসায়নিক পদ্ধতি, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গাঢ়ীকরণ করে আমরা পেলাম গাঢ়ীকৃত আকরিক। গাঢ়ীকৃত আকরিককে আমরা কি করলাম? ভস্মীকরণ করলাম। ভস্মীকরণ মূলত কার্বনেট, অক্সাইড প্রভৃতি আকরিকের করা হয় এবং তাপজারণ কার করা হয়? সালফাইড আকরিক। তার ফলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে আমরা ভস্মীকৃত বা তাপজারিত আকরিক পেলাম, যেটা মূলত ধাতব অক্সাইড রয়েছে। তার মধ্যে আমরা এইবার একে আমরা কি করব? বিগলন প্রক্রিয়ায় বিগালক যোগ করেও করতে পারি, নাও করতে পারি, সেটা প্রয়োজন অনুযায়ী হবে। বিগলনের ফলে আমরা অশুদ্ধ ধাতু পাবো। তো বিগলন কার্বন বিজারণও হতে পারে, শত বিজারণও হতে পারে। ঠিক আছে। তাহলে আমরা পাবো অশুদ্ধ ধাতু। এই অশুদ্ধ ধাতুকে এই লাস্ট ধাপে বিশুদ্ধ করার জন্য বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, জারণ, তরলীকরণ, পাতন বা তড়িৎ বিশোধন, এগুলোর দ্বারা কিন্তু বিশুদ্ধ ধাতু। তাহলে এটা হলো, এই ছকটা হলো ধাতু নিষ্কাশনের মোটামুটি একটা কমপ্লিট চার্ট। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কেমন? শতবিজারণ এবং কার্বন বিজারণ আমরা সদ্য পড়লাম, তো এই জন্য এবার আমরা শতবিজারণ ও কার্বন বিজারণের মধ্যে পার্থক্যটা একটু দেখে নেব। ঠিক আছে। শতবিজারণ এবং কার্বন বিজারণের মধ্যে প্রথমে সংজ্ঞা দেওয়া রয়েছে, তারপরে বলা আছে শতবিজারণ কার হবে, কার্বন বিজারণ কার হবে। ঠিক আছে। তোমরা একটু রিড আউট করে নাও। এরপর রয়েছে ধাতু নিষ্কাশনের খুব সহজ একটা পদ্ধতি, বায়ু বিজারণ পদ্ধতি। এটা শুধুমাত্র যেগুলো একেবারেই কম সক্রিয় ধাতু, একেবারে তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচে আছে, যেমন মার্কারি, সিলভার, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা হবে। অর্থাৎ বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করলেই কিন্তু খুব সহজেই
ধাতু পাওয়া যাবে। দেখো মার্কারি থেকে সালফাইড থেকে মার্কারি পেয়েছি, সিলভার পেয়েছি, এটা হলো বায়ু বিজারণ। ঠিক আছে, এছাড়া আমাদের রয়েছে হচ্ছে তড়িৎ বিজারণ। তড়িৎ বিজারণ, বায়ু বিজারণের পর রয়েছে আমাদের তড়িৎ বিজারণ। তড়িৎ বিজারণ আসলে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণে ধাতু নিষ্কাশন। তো আমাদের সিলেবাসে তড়িৎ বিশ্লেষণে ধাতু নিষ্কাশন মূলত অ্যালুমিনিয়াম আমরা পড়বো। ঠিক আছে, অ্যালুমিনিয়াম পড়বো, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, তাহলে তড়িৎ বিজারণ আমরা নেক্সট ক্লাসে পড়বো। এখানে আমরা একটু তড়িৎ বিজারণ পদ্ধতির একটা ছক রয়েছে, এই ছকটা এখন একটুখানি চোখ বুলিয়ে নেব। ঠিক আছে, তো আজকে যে বিষয়গুলো পড়লাম তোমরা কিন্তু এগুলো তাহলে বাড়িতে ভালো করে স্টাডি করো।